একদমই নিরাপদ বোধ করছি না। দিনের বেলা বাসা থেকে বের হলে আতঙ্ক কাজ করে। ধর্ষকের মৃত্যুর আগে ধর্ষিতাকে মৃত্যুবরণ করতে হয়, এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। আজ আসিয়ার সাথে হয়েছে, কাল আমাদের সাথে হবে না এমন কোনো গ্যারান্টি নাই। একজন ধর্ষকের জীবনের মূল্যটা এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা যাবে না। আমরা বাংলাদেশে কয়জন ধর্ষকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে, যাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে? আমরা কি আদৌ কেউ জানি? জানি না। অথচ আমরা কতগুলো যারা ধর্ষিত হয়েছে তাদের নাম জানি, অনেক বড় এই লিস্ট, আসলে অনেক বড়, বলে শেষ করা যাবে না। কুমিল্লার তনু, মাগুরার আসিয়া, 2 দিন আগেও কিশোরগঞ্জে 8ম শ্রেণীর একটি ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে। বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে, ভাইয়ের হাতে বোন ধর্ষিত হচ্ছে। আমরা আসলে নিরাপদটা কোথায়? আমার মনে হচ্ছে আমরা যেন আইয়ামে জাহেলিয়া যুগে চলে গিয়েছি। মাঝে মধ্যে মনে হয় এর থেকেও খারাপ সময় আছি আমরা, কারণ ওই ওই যুগে মেয়েরা অ্যাটলিস্ট সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারতো। জন্মের পরপর জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো, আর আমাদের ধর্ষণ করে নির্মম ভাবে তারপর মৃত্যুবরণ করতে হচ্ছে। যদি সরকার আমাদের ওই নিরাপত্তা নাই দিতে পারে, তাহলে সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের জ্যান্ত মাটিতে পুঁতে দেখ। আমরা বেঁচে থাকতে চাই না, আমরা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। আমরা এই দেশে থাকতে চাই না যেই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই, যেই দেশে রাস্তা দিয়ে হাঁটলে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, কখন কি না কি হয়ে যায়। আইন উপদেষ্টা বললেন যে ধর্ষকের নাকি ফাঁসি দেওয়া সম্ভব হবে না, তাহলে নাকি নিরীহ মানুষকেও মাঝে মধ্যে ফাঁসিয়ে দিয়ে ফাঁসির ব্যবস্থা করা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে ফাঁসির ব্যবস্থা করা হতে পারে। আইন উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, আল্লাহ না করুক আজকে যদি আপনার কাছের কেউ, আপনার বোন অথবা আপনার স্ত্রী অথবা আপনার মেয়ের সাথে যদি এরকম কোনো কিছু হতো, আপনি কি আসলে এটা বলতে পারতেন যে না, ধর্ষককে ফাঁসি দেওয়া যাবে না? কোনোদিনও পারতেন না। আপনি সবার আগে তার ফাঁসির ব্যবস্থা করতেন, সম্ভব হলে নিজের হাতে মেরে ফেলতেন। তাহলে আমাদের বেলায় কেন এত বৈষম্য? আমরা কি দোষ করেছি? আমরা কি নারী না? আমরাও তো কারো বোন, আমরাও তো কোনো বাবার সন্তান, আমাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে, তাই না? কিছু হলে মেয়েদের পোশাকের দোষ দেওয়া হয়। আমার কাছে প্রশ্ন, একটা 8 বছরের শিশুর মধ্যে এরকম কি থাকতে পারে যেটা একটা পুরুষকে অ্যাট্রাক্ট করবে, যেটা একটা পুরুষকে সিডিউস করবে? সেরকম হলে আসলে ধর্ষণ করা হতো সবসময় প্রাপ্তবয়স্ক মহিলাকে। কিন্তু আমরা আসলে পরিসংখ্যান গবেষণা করলে দেখতে পারি যে ধর্ষক সবচেয়ে বেশি করা হচ্ছে শিশুদেরকে, কিশোরীদের সবচেয়ে বেশি ধর্ষণ করা হচ্ছে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, চিন্তা ভাবনা পরিবর্তন করুন, ধর্ষকদের আইনের আওতায় আনুন। যদি আইন উপদেষ্টা অথবা প্রশাসন যদি ধর্ষকদের শাস্তির ব্যবস্থা না করতে পারে, আমাদের হাতে তুলে দেন, আমরা নিজেদের হাতে শাস্তি দিয়ে দিতে পারবো। এই সাহস আমাদের মধ্যে আছে। বেঁচে থাকার জন্য আমাদের যতটা কঠিন হতে হবে, আমরা কঠিন হওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা ফাঁসি চাই, ধর্ষকদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। যতদিন না পর্যন্ত ফাঁসি দেওয়া হবে, যতদিন না পর্যন্ত ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করা হবে, আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। দরকার হলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিব, তবু আমরা থামবো না। এটাই আমাদের দাবি। আমার আসলে মনে হচ্ছে যেন কোনো পরিবর্তনই আসে নাই। অনেক আস্থা করে আমরা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দাঁড় করিয়েছি। এই সরকারের প্রতি আমাদের অনেক ভরসা ছিল, অনেক আস্থা ছিল যে আগের যত বৈষম্য হয়েছে, যত অন্যায় অবিচার ছিল, হয়তো বর্তমান সরকার সেগুলোকে দূর করে ফেলতে পারবে। কিন্তু এখন যে অবস্থা দেখছি, বিচারহীনতার জন্য আমাদের দিনের পর দিন রোদের মধ্যে দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে। আসলে যদি এরকমটা চলতেই থাকে, তাহলে তো এই সরকারের উপর থেকেও আমাদের আস্থা চলে যাবে, আমরা তো এই সরকারকেও বিশ্বাস করতে পারবো না। তাহলে আসলে বাংলাদেশের শেষ পরিণতি কোথায়? কতটা লজ্জাজনক বাংলাদেশ। তাহলে আমরা এই বাংলাদেশকে তাহলে কিভাবে অন্য দেশের সামনে রিপ্রেজেন্ট করব? আমাদের তো তাহলে বাঙালি বলতেও নিজেদেরকে লজ্জা ফিল হবে। তো আমার মনে হয় যে 5ই আগস্টের পরে পরিবর্তনটা বোঝানোর জন্য সরকারকে উচিত বেশি বেশি বিচারের আওতায় আনায়, যেন সবাই বলতে পারে যে না, অন্তর্বর্তীকালীন সরকার আসলেই সার্থক, আসলেই তিনি পেরেছে 5ই আগস্টের আগের সব অন্যায়গুলো দূর করতে। এটাই আমাদের ভরসা। একদমই নিরাপদ বোধ করছি না। দিনের বেলা বাসা থেকে বের হলে আতঙ্ক কাজ করে। বাসা থেকে বের হওয়ার আগেও আম্মুর চোখে আমি যে ভয়, যে আতঙ্কটা দেখেছি, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে আমি বাহিরে দাঁড়িয়ে আছি, আমি আসলে কি বাসায় ব্যাক করতে পারবো কিনা আমি কিন্তু জানি না। আজকে আসিয়া মারা গিয়েছে, নেক্সট কে? আমি হতে পারি, আমার বোন হতে পারে, আমার মা হতে পারে, আমার যে কেউ হতে পারে। একদমই নিরাপদ না। আমরা আমরা এমন একটি দেশ চাই যেই দেশে আমরা নিরাপদভাবে চলাফেরা করতে পারবো, যেই দেশের মাটিতে দাঁড়ালে আমাদের মধ্যে কোনো আতঙ্ক কাজ করবে না। আমরা আমাদের সুন্দর একটি সোনার বাংলাদেশ চাই। প্লিজ সরকারের কাছে আমাদের অনুরোধ, আমরা সবাই হাত জোড় করছি, আপনি ধর্ষকদের ফাঁসির ব্যবস্থা করুন। আর যদি নিজের হাতে ফাঁসি না দিতে পারেন, আমাদের হাতে তুলে দেন, আমরা তার শাস্তির ব্যবস্থা করব। একটাই কারণ, তাদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না।
একটা ধর্ষক যখন একটা মেয়েকে খুব বাজেভাবে নির্মমভাবে ধর্ষণ করে, তারপর যখন তার কোনো শাস্তির ব্যবস্থা করা হয় না, তার ভিতরে কনফিডেন্সটা আরো বেড়ে যায় যে আচ্ছা আমি এমন একটা দেশে থাকি যেই দেশে আমি যা খুশি তা করতে পারি, আমাকে তো কেউ দেখছে না, আমাকে তো কেউ ফাঁসির ব্যবস্থা করছে না, আমাকে তো কেউ কোনো শাস্তি দিচ্ছে না, তাহলে আমি কেন থামবো? আজকে ওকে ধর্ষণ করা শেষ, ঠিক আছে, কালকে আমি ওকে ধর্ষণ করবো, আজকে আমার ওকে ভালো লেগেছে, আজকে আমি ওকে ধর্ষণ করবো, কে আমাকে ধরবে? আমাকে আটকানোর মতো কেউ নেই। এটাই হচ্ছে মূল কারণ ধর্ষকের সংখ্যা এত বেড়ে গিয়েছে দিনের পর দিন। জাস্ট একটা ধর্ষককে সবার সামনে দাঁড় করিয়ে ফাঁসি দেওয়া হোক, একটা ধর্ষককে নির্মম ভাবে মেরে ফেলা হোক, আপনি দেখবেন আগামীকাল থেকে আর কোনো ধর্ষক থাকবে না। কেউ সাহসী করবে না একটা মেয়ের গায়ে হাত তোলার আগে তাকে দুইবার চিন্তা করতে হবে যে আমি যদি এই মেয়ের গায়ে হাত তুলি আমার পরিণতি হবে মৃত্যু। আমি তো মৃত্যুবরণ করতে চাই না, অতঃপর আমাকে সাবধান থাকতে হবে।